মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা নিজামীর মৃত্যু পরোয়ানা পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে। 15 দিনের মধ্যে রিভিউ আবেদন না করলে রায় কার্যকর, জানালেন অ্যাটর্নি জেনারেল। রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ সাদা করতে ক্যাসিনো কর্মকর্তাকে $3 কোটি দেয় হ্যাকাররা, শুনানিতে ফিলিপিন্সের সিনেটর। পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশের চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। শিক্ষার হার বাড়লেও বাড়েনি মান, পাঠ্যসূচিতে যুক্ত হওয়া নতুন বিষয়ের শিক্ষক অপ্রতুল, নিয়োগের পাশাপাশি পর্যাপ্ত প্রশিক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। এবং বাংলাদেশের সুপার 10 পর্ব শুরু হচ্ছে আজ। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা, খেলতে পারেন মুস্তাফিজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। সকাল 9টায় পরোয়ানা পৌঁছায় সেখানে। এর আগে গতরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ওই পরোয়ানা পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতরাত 9:30টায় লাল কাপড়ে মুড়িয়ে মৃত্যু পরোয়ানাটি পাঠানো হয়। গতকাল বিকেলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন 15 দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউ না করলে এরপরে যে কোনো দিন রায় কার্যকর করা হবে। আফজাল হোসেনের রিপোর্ট। গত 6 জানুয়ারি আলবদর নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। এর 2 মাস পর প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 4 বিচারপতির স্বাক্ষর শেষে মঙ্গলবার বিকেলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত। মঙ্গলবার সন্ধ্যা 6:45টায় রায় পৌঁছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর ট্রাইব্যুনালের বিচারপতিরা রায় পর্যালোচনা করে মৃত্যু পরোয়ানা জারি করেন। পরে লাল কাপড়ে মুড়িয়ে মৃত্যু পরোয়ানাটি পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে। জাজমেন্টের কপি আমরা জেল সুপার বরাবর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বরাবর পাঠিয়ে দিয়েছি। আর অবগতির জন্য আমরা মাননীয় সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মাননীয় সচিব বরাবর পাঠিয়ে দিয়েছে। এমন প্রেক্ষাপটে অ্যাটর্নি জেনারেলের মত বুধবার থেকে 15 দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে নিজামী রিভিউ আবেদন না করলে দ্রুত সময়ে ফাঁসি কার্যকর করা হবে। 15 দিনের ভিতরে তিনি যদি রিভিউ পিটিশন দায়ের না করেন তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না। কমান্ডার হলেন মতিউর রহমান নিজামী, তারপরের কমান্ডার হলেন আলী হাসান মুজাহিদ এবং তারপরের কমান্ডার হলেন মীর কাসেম আলী। তিনি জানান, রায়ের বিরুদ্ধে রিভিউ করে দণ্ড পরিবর্তন হওয়ার ঘটনা নজিরবিহীন, যা দণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের রায়ে প্রমাণিত হয়েছে। স্বাভাবিকভাবে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভের টাকা চুরি যাওয়ার ঘটনায় পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আর তার এই পদত্যাগের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরের নাম প্রস্তাব করা হয়েছে। গুঞ্জন ছিল সোমবার থেকেই দিল্লি থেকে দেশে ফিরে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন গভর্নর ডক্টর আতিউর রহমান। কিন্তু বিকেলে ঢাকায় পৌঁছে অর্থমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কারো সঙ্গেই সাক্ষাৎ করেননি তিনি। মঙ্গলবার সকালে সেই গুজবই সত্যি হলো। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 800 কোটি টাকা চুরি যাওয়ার ঘটনা জানাজানি হবার পর থেকেই মূলত সম্পর্কের টানাপোড়েনের সূত্রপাত। এত বড় একটি ঘটনা ঘটার 1 মাস পরও তা অর্থ মন্ত্রণালয়ের গোচরে না আনার কারণে রোববার অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তবে তার এই স্বেচ্ছা পদত্যাগকে প্রধানমন্ত্রী নৈতিকতার এক বিরল দৃষ্টান্ত হিসেবেই দেখছেন বলে জানিয়েছেন প্রেস সচিব। বাংলাদেশ ব্যাংকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে পদত্যাগপত্র পেশ করেছেন। প্রধানমন্ত্রী এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডক্টর আতিউর রহমানের এই পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে ডক্টর আতিউরের অনেক অবদান রয়েছে বলে উল্লেখ করে বলেন,
বিশেষ করে তার সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা খাত আরও গতিশীল হয়েছে। সাইবার অপরাধের ধারায় ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তনের আভাস দেন অর্থমন্ত্রী। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেন তিনি, কিন্তু গভর্নরের পদত্যাগের ঘোষণার পর তা বাতিল করা হয়। এদিকে আতিউর রহমানের পদত্যাগের ফলে নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থ সচিব ফজলে কবিরের নাম প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়। নতুন গভর্নর ফজলে হোসেন former secretary finance. He is now in New York. 18 তারিখে ফিরবে। রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ডক্টর ফরহাদ প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে অহেতুক বিতর্ক এড়াতেই নৈতিক দায়িত্ববোধ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর ডক্টর আতিউর রহমান। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে গভর্নর হাউজের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাকিং এর ঘটনা বুঝতে সময় লাগায় সরকারের উচ্চ পর্যায়ে জানাতে দেরি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। অনেক আলোচনা সমালোচনার মধ্যেই মঙ্গলবার সকাল 11:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। পরে বিকেলে গভর্নর হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন তার পদত্যাগের কারণ, জবাব দেন তাকে নিয়ে ওঠা নানা সমালোচনারও। 7 বছরের কার্যকালে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দেশের আর্থিক খাতের উন্নয়নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংককে সব ধরনের বিতর্ক থেকে দূরে রাখতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান আতিউর রহমান। আমি চাই না আমার প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক নিয়ে কোনো বিতর্ক হোক। আমি চাইনি যে আমার বাংলাদেশের কোনো ভাবমূর্তির সমস্যা হোক। আমি চাইনি আমার প্রধানমন্ত্রীর কোনো বিতর্ক হোক। তো সেই জন্যে আমি স্বেচ্ছায়, আমি মরাল রেসপন্সিবিলিটি নিয়ে আমি পদত্যাগ করেছি। সংবাদ সম্মেলনে তার দাবি, অক্লান্ত পরিশ্রম করেই বাংলাদেশ ব্যাংককে দাঁড় করিয়েছেন শক্ত ভিত্তির ওপর। কর্মজীবনের বর্ণনা করতে যেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো পদত্যাগী কোনো গভর্নর। আমি আমার সন্তানের মতো আমি আমার বাংলাদেশ ব্যাংকে দেখেছি। আমি তিলে তিলে খনি শ্রমিকের মতো 28 বিলিয়ন ডলার গড়ে তুলেছি। সেই ডলার হারিয়ে যাবে আমার অবহেলায়, এটা বিশ্বাস করতেও আমার কষ্ট হয়। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রিজার্ভ চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝে উঠতে না পারায় জানানো হয়নি সরকারের শীর্ষ পর্যায়ে। এটা অনেকটা আর্থকুয়েকের মতো, কখন যে কোন দিক থেকে এটা আসবে, এটার কম্পন কেমন হবে, আমাদের আসলে সত্যি সত্যি এই ব্যাপারে খুব উদ্বিগ্ন হবার কারণ আছে এবং এটাকে আমাদের তৈরি হবার কারণ আছে। সুতরাং এটা একটি খুবই অভিনব, একটি খুবই কমপ্লেক্স একটা ঘটনা। এটা খুব সোজা দৃষ্টিতে দেখলে চলবে না, এটা অত্যন্ত জটিল অজানা একটা বিষয়। আমরা শুরুতে সেই জন্য এটা বুঝে উঠতে পারিনি। আবারও শিক্ষকতা পেশায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন দেশের ইতিহাসে সবচেয়ে সফল গভর্নর হিসেবে পরিচিতি পাওয়া ডক্টর আতিউর রহমান। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নরকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরা হলেন নাজনীন সুলতানা ও মোহাম্মদ আবুল কাশেম। গতকাল বিকেলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এদের মধ্যে মোহাম্মদ আবুল কাশেমকে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আবুল কাশেম 2011-এর 7 জুলাই এবং নাজনীন সুলতানা 2012-এর 23 জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী 14 জুলাই নাজনীন সুলতানার এবং 19 আগস্ট আবুল কাশেমের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ডক্টর এম আসলাম আলমকে ওএসডি করা হয়েছে। রিজার্ভ থেকে চুরি করা অর্থ বৈধ করতে ফিলিপিন্সের এক ক্যাসিনো কর্মকর্তাকে $3 কোটি দেয় হ্যাকাররা। গতকাল সিনেটের শুনানিতে এমনটাই জানিয়েছেন ফিলিপিন্সের সিনেটর সার্জিও ওসমেনার। সিনেট শুনানি শেষে তিনি বলেন, কালো টাকা সাদা করার জন্য ক্যাসিনো একটি সহজ মাধ্যম এবং হ্যাকাররা অর্থ পাচারের জন্য ক্যাসিনোকেই ব্যবহার করেছিল। শুনানিতে উপস্থিত ছিলেন অর্থ প্রেরণ সেবা সংস্থা ফিলরেমের প্রধান সালুদ বতিস্তা।
এই সংস্থার মাধ্যমে পাচারকৃত অর্থ আদান প্রদান করা হয়। সিনেটর সার্জিও ওসমেনার এক প্রশ্নের জবাবে বটিস্টা বলেন, গেল 19 ফেব্রুয়ারি রিজাল কমার্শিয়াল ব্যাংক তার কোম্পানিতে $1.5 কোটি প্রেরণ করে। এছাড়া 5 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে তার কোম্পানিতে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া বাকি অর্থ প্রেরণ করা হয়। পরে তারা পুরো অর্থ পেসোতে রূপান্তর করে হাইওয়াই একটি কোম্পানিতে পাঠিয়ে দেয়। এই বিপুল পরিমাণ অর্থ আদান প্রদান সন্দেহজনক মনে হওয়ার পরও কেন তা গ্রহণ করলেন এমন প্রশ্নের জবাবে বটিস্টা বলেন, রিজাল ব্যাংকের সঙ্গে তাদের 18 বছর ধরে লেনদেন চলছে। বাংলাদেশ থেকে বিমানে পণ্য পরিবহনে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। তারা সারা বিশ্বে সন্ত্রাসী হামলার হুমকিকে আমলে নিয়ে বিমানবন্দরের নিরাপত্তাকে আন্তর্জাতিক মানের করার আহ্বান তাদের। আর নিরাপত্তা বিশ্লেষকদের মতে দেশের নিরাপত্তা এবং বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে বিমানবন্দর পরিচালনায় বেসরকারি খাতকে যুক্ত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বাংলাদেশ থেকে বিমানে পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় এখনো আমদানি রপ্তানি বাণিজ্যে তেমন প্রভাব না পড়লেও এটি দেশের ভাবমূর্তির জন্য বড় ধরনের সংকট বলে মনে করছেন কূটনীতিকরা। এদিকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠি এবং সরকারি সাম্প্রতিক উদ্যোগে ইতিবাচক ফলাফলের সম্ভাবনা দেখলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তার ঘাটতি পূরণ করেই আন্তর্জাতিকভাবে আস্থা অর্জন সম্ভব বলে মনে করেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। এক্ষেত্রে ব্রিটিশ পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগের সমস্যার স্থায়ী সমাধান হবে না। বিমানবন্দরের নিরাপত্তায় নিজস্ব দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মত তাদের। হয়তো আমাদের জন্য একটা ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। ব্রিটিশ বা অন্যান্য পশ্চিমা জগৎ যারা আছে তারা চায় যে আপনার চিঠিতে আপনি বলেছেন আপনি সর্বোচ্চ পর্যায়ে জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন, কিন্তু তারা মনোযোগ দেবে যে নিরাপত্তার বিষয়টাতে আমরা কতটা নিশ্চিত। আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে যে নিরাপত্তার দায়িত্বটা কিন্তু আমাদেরই করতে হবে। এয়ারপোর্ট ম্যানেজমেন্ট এবং এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে হবে, টেকনিক্যাল ইনভেস্টমেন্ট করতে হবে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নিরাপত্তার শঙ্কা দূর করে অন্যান্য দেশের মতো বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ তাদের। টিকে থাকতে হলে আমাদেরকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমান পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে হবে। বড় বড় এয়ারপোর্ট যেগুলো আমরা মনে করি, সিঙ্গাপুর, লন্ডন, হিথ্রো, জেএফকে, নিউ ইয়র্কের, এগুলো সব প্রাইভেটাইজড, এবং কম্পিটিশনে তারা কাজ করছে। কিন্তু আমাদের এখানে হচ্ছে সরকার নিয়ন্ত্রিত হওয়াতে সারা জীবনের জন্য চাকরি আছে, ট্রেড ইউনিয়ন আছে, আপনি অদক্ষ কর্মচারীদেরকে বের করতে পারছেন না। এভাবে কিন্তু আধুনিক বিশ্বে টিকে থাকাটা কঠিন। নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের শর্ত পূরণ না করার কারণ দেখিয়ে গত 8 মার্চ ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে 31 মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় যুক্তরাজ্য। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কার্গো বিমান চলাচলে যে জটিলতার সৃষ্টি হয়েছে, আগামী 20 মার্চের মধ্যেই এ সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে। গতকাল সন্ধ্যায় বরিশালে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ আইনজীবী সমিতি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। আমরা যুক্তরাজ্যের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখতে চাই এবং সে কারণে আমাদের এই যে ব্যান তারা করেছেন এটাকে উইথড্র করার জন্য, রিভিউ করার জন্য তিনি বলেছেন। 2, যুক্তরাজ্যের তরফ থেকে আমাদের কাছে যেসব চাহিদা চাওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে এবং আমরা আশা করি 20 মার্চের মধ্যে একটা অগ্রগতি ঘটবে। সংবাদে আরো থাকছে, বাংলাদেশে আইটি খাতে বিনিয়োগ করতে ইউরোপীয় ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টার আহ্বান এবং প্রথম দফায় উপনির্বাচনকে সামনে রেখে নরসিংদীর 2টি ইউনিয়নের হাটে ঘাটে প্রচারণা তুঙ্গে, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা, হিসেব নিকেশে ব্যস্ত ভোটাররাও। দেশে দেশে দিন দিন শিক্ষার হার বাড়লেও বাড়ছে না শিক্ষার মান। শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যসূচিতে নতুন একাধিক বিষয় যুক্ত হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হয়নি নতুন শিক্ষক। ফলে এক শিক্ষককেই পড়াতে হচ্ছে একাধিক বিষয়। বিশেষজ্ঞদের মতে পাঠ্যসূচিতে শুধু যুগোপযোগী বিষয় যুক্ত করলেই হবে না, দিতে হবে ওই বিষয়ের জন্য প্রশিক্ষিত শিক্ষকও। তবে সরকার বলছে পুরনো শিক্ষকদেরকেই প্রশিক্ষণের মাধ্যমে একাধিক বিষয় অভিজ্ঞ করে তোলা হচ্ছে। মাহমুদ রাকিবের রিপোর্ট।
শিক্ষকবিহীন ক্লাসরুম। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পরও শিক্ষার্থীরা দেখা পায়নি শিক্ষকের। শহরের আশপাশ ছাড়া দেশের প্রায় 65,000 সরকারি প্রাথমিক স্কুলের বেশিরভাগেরই চিত্র এই স্কুলটির মতোই। ফলে প্রায় 2 কোটি শিশু কিশোরের শিক্ষা জীবনের প্রথম ধাপই শুরু হয় এরকম সঠিক পরিচর্যা ছাড়া। তবে মাধ্যমিকের অবস্থা প্রাথমিকের চেয়ে কিছুটা ভালো, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শিক্ষার্থীদের মানোন্নয়নে পাঠ্যসূচিতে বেশ কয়েকটি নতুন বিষয় সংযুক্ত করা হলেও নিয়োগ দেওয়া হয়নি নতুন শিক্ষক। তাই বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষার্থী উভয়কেই। একটা টিচারই অনেকগুলো ক্লাস নেয়, সেজন্য আমরা ভালো করে বুঝতে পারি না। তথ্য প্রযুক্তি আমাদের স্যার পড়ায়, আর তিনি বিজ্ঞান ক্লাসও নেয় আর গণিত নেয়। কম্পিউটার ল্যাব থাকা সত্ত্বেও আমরা কিন্তু কম্পিউটার ল্যাবে যাইতে পারি না, কারণ আমাদের টিচার নাই। 14-15টা সাবজেক্ট আসছে, বেশিরভাগ সাবজেক্টের টিচার আমাদের কাছে নাই। এবং বাংলা ইংরেজি শিক্ষকদের মাঝে মধ্যে ডেকে ওই 10 দিন 5 দিন 15 দিনের একটা ট্রেনিং দিয়ে দিচ্ছে। ট্রেনিং দিয়ে কেউ ট্রেনিংটা ধরে রেখে হয়তো কয়েকদিন চালায়, আর কেউ ট্রেনিংটা ধরে রাখতে পারে না, তা এটা ভুলে যায়, কম্পিউটারগুলো নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রীয় পর্যায় থেকে শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ার কারণেই মানসম্মত শিক্ষা ও বিষয়ভিত্তিক শিক্ষক থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বই পুস্তক তৈরি করলে তো হবে না, বই পুস্তক পড়ানোর জন্য বা এগুলোর জন্য চারুকলার জন্য প্রশিক্ষিত দক্ষ শিক্ষক আমার দরকার। টিচারকে ট্রেনিং দিচ্ছি, যদি সে সিনসিয়ার হইতো এই ট্রেনিং এর পরে নিজে 1 বছরে ভালো করে শিখে নিত। চিন্তায় ঘাটতি নেই, মেধা বিকাশের ক্ষেত্রে সদিচ্ছা আছে, প্রয়াস আছে, আমাদের বিনিয়োগে ঘাটতি আছে। এটা রাতারাতি হবে না, এত টিচার একসাথে পাবো না। 2 নম্বর হলো পাইলেও আমাকে গভর্নমেন্ট এত টাকা টিচারকে অ্যাপ্রুভ করবে না, বেতন দিবে না, দিচ্ছে না, পুরো টিচারকে দিচ্ছে না। কর্তৃপক্ষ দ্রুত শিক্ষক সংকটের সুরাহা করার যথাযথ উদ্যোগ না নিলে 2030 সালের মধ্যে শিক্ষায় বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যে লক্ষ্য আছে তা অর্জিত নাও হতে পারে বলে আশঙ্কা শিক্ষাবিদদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষা থেকে বঞ্চিত চা শ্রমিকদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সিলেটের লাক্কাতুরা চা বাগানে গড়ে তোলা হচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয়। আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হবে। সরকারের এই উদ্যোগে খুশি চা শ্রমিক ও তাদের সন্তানেরা। শিক্ষামন্ত্রী জানালেন, শতভাগ শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে সুবিধা বঞ্চিত এলাকাগুলোতে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। দেশের চা বাগানের ইতিহাস 162 বছরের। ব্রিটিশ আমলে গড়ে ওঠা বাগানগুলো এই পর্যায়ে এসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন করলেও চা শ্রমিকদের জীবনযাত্রার মানের কোনো উন্নতি হয়নি। বাগানগুলোতে নেই মাধ্যমিক স্তরের কোনো বিদ্যালয়, ফলে দূর দূরান্তে গিয়ে মাধ্যমিক স্তরের লেখাপড়া করতে না পেরে প্রাথমিক শিক্ষা শেষ করেই লেখাপড়ার পাঠ চুকাতে হয় চা বাগানের শিশুদের। যদি এই সুবিধাটা থাকতো তাহলে আমি আরো লেখাপড়া করতে পারতাম। এই স্কুলের সুবিধায় তারা কাছে পাবে সবকিছু এবং শিক্ষার আলো ছড়িয়ে পড়বে সারা চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে। সরকার চা শ্রমিকদের লেখাপড়ার প্রসারে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান এলাকায় 5,38,00,000 টাকা ব্যয়ে গড়ে তুলছে আধুনিক সুবিধা সম্পন্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়। এতে খুশি সবাই। স্কুলটা বলছি তাড়াতাড়ি যদি হয় তাহলে আমরা 5 পাস করে এখানে আমাকে খুব খুশি লাগতেছে যে আমরা এতদিন পরে আমাদের প্রতি এত দয়া করেছে যে বই পুস্তক যা যাবতীয় লেখাপড়ার যা খরচ সম্পূর্ণ আমাদের সরকারে বহন করছে। শিক্ষানীতির আলোকে সুবিধা বঞ্চিত সবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী। হাওর অঞ্চলে কিংবা আমাদের দূরাঞ্চলে পাহাড়ি অঞ্চলে সবাইকে আমরা এই আওতায় নিয়ে আসবো। আমরা কোনো শিশুকে শিক্ষার আওতার বাইরে রাখবো না। সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, দলদলি, কেওয়াছড়া, হিলুয়াছড়া, আলীবাহার ও তারাপুর এই 7টি চা বাগানে লক্ষাধিক চা শ্রমিকের বসবাস। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে ইউরোপীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় তিনি আহ্বান জানান। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, গত 7 বছরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক বিপ্লব ঘটেছে এবং বিনিয়োগ অব্যাহত থাকলে এ খাত আরো উন্নত হবে। জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। 5 দিনের এ মেলা শুরু হয়েছে গত 14 মার্চ এবং শেষ হবে আগামী 18 মার্চ। বাংলাদেশের হয়ে সজীব ওয়াজেদ জয় ছাড়াও মেলায় আরো অংশ নেন
তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক 1,75,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আয়োজিত 31তম সিভিক মেলায় 70টি দেশ অংশ নিচ্ছে। The next 11 by Goldman Sachs. As in, after the BRICS, Bangladesh is one of the next 11 countries that is poised to rise on the global stage. JP Morgan considers this one of the frontier five. And again, people are always shocked when I tell them this, that today, Bangladesh is the third fastest growing economy in the world. We are second only to India and China. প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর দুটি ইউনিয়নের গ্রামগঞ্জে হাটে ঘাটে প্রচারণা এখন তুঙ্গে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে প্রার্থী বাছাইয়ে হিসেব নিকেশ করছেন ভোটাররা। রিটার্নিং অফিসার জানান, সুষ্ঠু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ও ডাঙ্গা ইউনিয়নে গ্রামগঞ্জ থেকে শুরু করে হাটবাজারে চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা মাইকিং, পোস্টারের পাশাপাশি উঠান বৈঠকের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে হিসেব নিকেশ করছেন ভোটাররা। প্রার্থীরা আমাদের কাছে আসতেছে, আমরা বলছি যে আমরা যোগ্য পাত্র দেখিয়া আমরা ভোট দেব। বিবেচনা করতেছি কারা যোগ্যতা হিসেবে আমরা ভোট দিব। ভালোভাবে যাতে ভোট দিয়ে বাড়িতে ফিরে আসতে পারি, কোনো গন্ডগোল চাই না এবং সুষ্ঠু নির্বাচন চাই। আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা একে অন্যের প্রতি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। গতকাল রাত্রে জয়পুরা এলাকা এবং সরকার আমার অনেক পোস্টার সিরিয়াল আছে, বিএনপির লোকেরা নৌকার পোস্টার সিরিয়াল আছে। আমাদের যে প্রতিনিধি প্রার্থী নৌকা মার্কার সমর্থক বা তারা তাদের যারা কর্মী আছে তারা কিন্তু আচরণবিধি আছে কিনা সেটা এরা আমার মনে হয় এরা বুঝে না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন রিটার্নিং অফিসার। মোবাইল টিম থাকবে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনি কিন্তু থাকবেন, ফিল্ডে থাকবেন। আর এর মধ্যে যদি আমার কাছে রিটার্নিং অফিসার বরাবর কোনো লিখিত অভিযোগ আসে, আমি অবশ্যই এটা খতিয়ে দেখব, তদন্ত করা হবে এবং এর সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাশ উপজেলার 4টির মধ্যে প্রথম দফায় 2টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে 8 জন, সাধারণ মেম্বার পদে 60 জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, নরসিংদী। সময় সংবাদে আরো থাকছে, পাবনায় 4 বখাটের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্তদের গ্রেফতার অভিযানে পুলিশ। রাজধানীর উত্তর অঞ্চলে 13টি থানার কয়েক লাখ গাড়ি ও চালকের জন্য তৈরি করা হয়েছে বিআরটিএর 3 নম্বর কেন্দ্র। মাসে কমপক্ষে 15,000 পরিবহন ও চালক নিবন্ধন, নবায়ন এবং নাম পরিবর্তন করে শাখাটি। অথচ এখানে পরীক্ষা নেওয়া বা পার্কিং এর জন্য নেই কোনো নিজস্ব জায়গা কিংবা অবকাঠামো। তাই কাঙ্ক্ষিত সেবা পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ চালক ও মালিকদের। তবে বিআরটিএর দাবি, পরিসর ছোট হলেও আলাদা শাখা খুলে সেবা দিচ্ছেন তারা। আর সমস্যা সমাধানের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। রাজধানীর উত্তরার ডিয়াবাড়িতে একটি বাড়ি ভাড়া নিয়ে 2015 সালের জুন মাসে শুরু হয় বিআরটিএর 3 নম্বর জোনের কার্যক্রম। কাগজপত্র সংগ্রহের পাশাপাশি এখানে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে অনেক চালক ও মালিক সনদ সংগ্রহ ও গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য আসেন, কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই কাজে অংশ নিতে হয় তাদেরকে। বালুর মধ্যে এক্সামটা ঠিকভাবে প্রপারভাবে দেওয়া যাচ্ছে না। আমি অনেক সব যদি এক্সপার্ট হয়েও দেন না, সেখানে ফেল হওয়ার একটা পসিবিলিটি থাকে। যে পরিমাণ গাড়ি ঘোড়া আসছে পার্কিং করে রাখার পরে আমাদের পরীক্ষা দেওয়ার জায়গাটাও কমে যাচ্ছে। এক জায়গায় ফিটনেস পরীক্ষার পর অন্য জায়গায় যেতে হয় ডিজিটাল নম্বর প্লেট লাগানোর জন্য। তবে কোনো সীমানা প্রাচীর না থাকায় মালিক ও চালকরা থাকেন গাড়ি হারানোর আতঙ্কে। কর্মকর্তারা জানান, পরীক্ষা নেওয়া ও গাড়ি পার্কিং এর কাজ চলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে। মোট 13টা থানা নিয়ে গঠন করা হয়েছে। মেট্রো 3 সার্কেল, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, গাড়ি রেজিস্ট্রেশন ইত্যাদি যে সেবা বা
তাতে প্রায় 500+ উপরে আমরা সেবা দিতেছি। কেরানীগঞ্জের ইকুরিয়া ও মিরপুর কার্যালয়ের মতো উত্তরাতেও নিজস্ব ভবন ও অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানান কর্মকর্তারা। 2018 সাল পর্যন্ত আমরা এই 3 বছরের ভিত্তিতে এগ্রিমেন্টের মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে এই ভাড়াটা নিয়েছি। এর ভিতরে যদি আমরা ভালো কোনো প্রক্রিয়া বা ভালো জায়গা যদি পাই তখন আমরা এখান থেকে আমরা চলে যেতে পারবো, তবে এটা প্রক্রিয়া চলছে আর কি। দালালদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা ও গ্রাহকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে সেবার উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য পরিবহন মালিক ও চালকদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। পাবনায় 4 বখাটের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2 জনের নাম উল্লেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এ আসাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত রোববার রাতে পাবনার সাথিয়ায় এক কলেজ ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির পাশের একটি খালের পাড়ে নিয়ে ধর্ষণ করে হাফিজুল ও ফরিদ সহ 4 বখাটে। এ সময় নির্যাতিতার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। হাফিজ আর ফরিদ নামে 2টা ছেলে আমার পিছন থেকে এসে আমার গলা ধরে আমার মুখ আটকে রাখার পর আমার বাড়ির পিছনে একটা পাগার ডোবা ছিল, সেখানে নিয়ে যায়। আমার ছোট বোনের যেন এই বিচার হয়, সুস্থ বিচার হয়, ওর ফাঁসি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় সোমবার নির্যাতিতা বাদী হয়ে সাথিয়া থানায় 2 জনের নাম উল্লেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি ব্যাপারটা, আর মামলা হয়েছে। আসামি ধরার ব্যাপারে আমরা তৎপর আছি। ঘটনার পর থেকে অভিযুক্ত হাফিজুল ও ফরিদ সহ 4 বখাটে পলাতক রয়েছে। সময় সংবাদ, পাবনা। কুমিল্লার কোটবাড়িতে সমতল থেকে 146 ফুট উঁচুতে প্রাচীন বৌদ্ধ মন্দিরের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। 42 দিনের খনন কাজ শেষে মন্দিরটির সন্ধান পায় তারা। প্রত্নতত্ত্ব বিভাগ বলছে 8ম শতাব্দীর এই স্থাপনাটি শালবন বৌদ্ধ বিহারের 13তম নিদর্শন। এ অবস্থায় এই নির্দেশনাটিকে ঘিরে পর্যটন এলাকা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাহার রাহানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1955 সালে কুমিল্লার লালমাই ময়নামতি রেঞ্জের কোটবাড়ি শালবন বৌদ্ধবিহারকে ঘিরে 55টি প্রাচীন স্থাপনার সন্ধান মেলে। এরপর 60-এর দশকে সেগুলো উদ্ধারে খনন কাজ শুরু করে প্রত্নতত্ত্ব বিভাগ। এর ধারাবাহিকতায় চলতি বছরের 28 জানুয়ারি হাতিগাড়া মোড়া এলাকায় সমতল থেকে 146 ফুট উঁচুতে অনুসন্ধান চালায় প্রত্নতত্ত্ব বিভাগের 9 সদস্যের একটি দল। 20 জন শ্রমিকের নিরলস প্রচেষ্টায় গত 10 মার্চ একটি মন্দিরের অবকাঠামো ও তার প্রবেশদ্বারের সন্ধান পায় দলটি। দক্ষিণ দিকে একটা দরজার সাইন আমরা পেয়েছি এবং এই মন্দিরের সাথে আমরা একটা পেয়েছি, পাথওয়ে পেয়েছি, প্রদক্ষিণ পথ। তো আমরা আশা করছি এটা একটা মন্দির। প্রাচীন এই নিদর্শনটি সংরক্ষণ করে দর্শনার্থী ও পর্যটক আকর্ষণে প্রচার বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বৌদ্ধ নেতারা। যদি সুন্দর করে সংস্কার করে দেয় সরকার, আমাদের দাবি, তাহলে আমাদের কুমিল্লার একটা ঐতিহ্য, কুমিল্লার একটা সুনাম গড়ে উঠবে। যে সমস্ত স্থাপনাগুলি আছে এখনো সুপ্ত অবস্থায়, সেগুলি যাতে উন্মোচন করে বহির্বিশ্বে প্রকাশ করতে পারে, তাহলে আমাদের কুমিল্লার শিক্ষা সংস্কৃতির বিকাশে আমরা অর্থাৎ অনন্য হিসেবে থাকব। অবশ্য এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ময়নামতি জাদুঘর কর্তৃপক্ষ। সরকার আমাদের যথেষ্ট সহায়তা করছেন এ বিষয়ে, এবং প্রত্যেকটি প্রত্নস্থাপনা আমরা যাতে প্রতি বছর উন্মোচন করতে পারি সে বিষয়ে আর্থিক বরাদ্দ যথাযথ রয়েছে এবং আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য মতে কোটবাড়ি শালবন বৌদ্ধ বিহারের খননযোগ্য 23টি নিদর্শনের মধ্যে এ বৌদ্ধ মন্দিরটি 13তম। সময় সংবাদ, কুমিল্লা। দেশের বাইরের খবর। তৃণমূলের বিরুদ্ধে ভারতের বিধানসভা নির্বাচনে কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের প্রধান 3 রাজনৈতিক দল কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপি। মঙ্গলবার রাতে কলকাতায় প্রধান নির্বাচন কমিশনার নাসিম জায়েদির সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা দেখা করেন। এদিকে মঙ্গলবার দিনভর কলকাতা সহ গোটা রাজ্যে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ওই 3 রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
আগামী 4 এপ্রিল থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 6 দফায় 7 দিনের ভোট পর্ব শুরু হতে যাচ্ছে। এর আগে সবগুলো রাজনৈতিক দলই এখন প্রচারণায় ব্যস্ত, আর নির্বাচন কমিশনও সুষ্ঠু অবাধ নির্বাচন পরিচালনার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির চেষ্টা করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ ভোট পরিচালনার প্রতিশ্রুতি দেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। যথাসময়ে নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছাতে প্রস্তুতি নিয়েছি আমরা। এছাড়া বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময়ের ফলে যে 60,000 নাগরিক ভারতীয় নাগরিক হবার অপেক্ষায় রয়েছে, তাদেরকে 10 এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিতে আমরা কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছি। মডেল কোড অফ কন্ডাক্ট। এর আগে বামফ্রন্ট কংগ্রেস, বিজেপি সহ শাসক তৃণমূলের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন অভিযোগের কথা বলেন। তাই আমরা বলেছি এই গভর্নমেন্টের আন্ডারে এবং এই অফিসাররা যারা এর সাথে জড়িত তাদের আন্ডারে এখানে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব নয়। आप किसी चैनल ने किया है जिसमें कि पैसे का लेन देन हो रहा है। हम ये समझते हैं कि पैसे के जोर पे इलेक्शन लड़ना या जीतना लोकतांत्रिक व्यवस्था की हत्या करने के बराबर है। हमने कमीशन से मांग की है कि वो समस्त लोग जो कि इस स्टिंग ऑपरेशन में नजर आ रहे हैं उनको लोकतांत्रिक व्यवस्था से अलग कर दिया जाए। এর আগে মঙ্গলবার দিনভর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থকেরা অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। সোমবার দিল্লির narodnews.com নামে একটি ওয়েব নিউজ স্টিং অপারেশনে তৃণমূল নেতাদের ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস করে। এতে রাজ্য জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। সময় সংবাদ, কলকাতা। খেলার খবর, ওয়ার্ল্ড টি-20 খবর। সুপার 10-এ নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম পর্বে ধারাবাহিকতা ধরে রেখে জয় দিয়েই টাইগাররা সুপার 10 পর্ব শুরু করতে চায় বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও দলগত পারফরমেন্স নিয়ে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানও জয় পেতে চায়। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ধর্মশালার পর্ব শেষ, এবার টাইগারদের মিশন সুপার 10, যেখানে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। এশিয়া কাপে যে দলটির বিপক্ষে জয়ের স্মৃতিটা হয়তো এখনো সতেজ ক্রিকেটারদের, তারপরও আবার খেলাটা হবে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে। দীর্ঘ 25 বছর পর যে মাঠে আবারও লাল সবুজের জার্সি গায়ে নামবে বাংলাদেশ। গেল এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে 16 বছর পর জয় পায় টাইগাররা। এরপর থেকে পাকিস্তানকে পেলেই টাইগাররা হয়ে ওঠে দুরন্ত দুর্বার। সর্বশেষ 5টি ম্যাচেই জিতেছে টাইগাররা। তারপরও প্রতিপক্ষকে সমীহ করছে বাংলাদেশ, কারণ দলটির নাম পাকিস্তান, যাদের নামের পাশে তকমা আনপ্রেডিক্টেবল। তবে বাংলাদেশের লক্ষ্য যে জয় তা জানিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক। অবশ্যই আমরা জিততে চাই এবং আমরা ভালো খেলতে চাই, কিন্তু ফেভারিট কথাটা আমি অবশ্যই আনতে চাই না, কারণ এটা বললাম আগেও যে টি-20 খেলায় কোনো ফেভারিট নাই। আর যদি আপনি হিস্ট্রি দেখেন, পাকিস্তান ইজ মাচ বেটার সাইড, স্পেশালি ইন টি-20 ক্রিকেট। কিন্তু আমরা লাস্ট যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে আমার বিশ্বাস যে আমরা একটা ভালো ম্যাচ খেলতে পারবো। সাকিব, মাশরাফি ছাড়া বাংলাদেশের স্কোয়াডে থাকা বাকি সবারই জন্য ইডেন হবে নতুন অভিজ্ঞতা। এছাড়াও টাইগার ভক্তদের জন্য স্বস্তির খবর হলো চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অনুশীলনে পুরো রান আপে বল করেছেন এই বাঁহাতি পেসার। এছাড়াও দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল PSL এ এই পাকিস্তানি বোলারদের জন্য ছিলেন মূর্তিমান আতঙ্ক। মাঠে থেকে আমরা তার কাছ থেকে অনেক ইনফরমেশন নিতে পারবো, বিকজ ওর এটা কেকেআর পরে ওর সবসময় হোম গ্রাউন্ড থাকে, সো আমরা অনেক হেল্প পাবো ওর কাছ থেকে। টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও জয়ের রেকর্ড আছে পাকিস্তানের। তারপরও বিশ্ব আসরের প্রথম ম্যাচে মাঠে নামবার আগে সতর্ক টি-20-র সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশকে সমীহর চোখেই দেখছে তারা, যদিও তাদের জন্য চিন্তার কারণ অধিনায়ক শহীদ আফ্রিদির অসুস্থতা। তারপরও কোচের ভাবনায় শুধুই জয়। গত 1.5-2 বছর বাংলাদেশ যেভাবে খেলছে, তারা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। এটা বড় মঞ্চ, এখানেও নিশ্চয়ই তারা নিজেদের প্রমাণের জন্য মুখিয়ে থাকবে। তবে আমরাও প্রস্তুত, ইতিবাচক ক্রিকেট খেলবে আমার ছেলেরা। বিশ্ব টি-20তে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার ইডেনে নিশ্চয় সেই ইতিহাসটাও রচনা করতে চাইবে মাশরাফিরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলকাতা, ভারত। দর্শক, এই মুহূর্তে কলকাতার ইডেন গার্ডেন্সে আছেন আমাদের রিপোর্টার হুমায়ুন কবির রোজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ,
আছে ইডেনে। ইডেন কেন বিখ্যাত তার যদি একটু সারমর্ম আপনার কাছে সাথীলা বলি, সেটা হচ্ছে ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডের মাঠ যে লর্ডসকে বলা হয় কিন্তু মক্কা, তারপরে বলা হয় ক্রিকেটের অন্যতম সেরা ভেন্যু মেলবোর্ন, তারপরে হচ্ছে কলকাতা ইডেন গার্ডেন। এই তিনটা বৃত্ত পূরণ করা যে কোনো ক্রিকেট দল বা ক্রিকেটারের স্বপ্ন এই তিনটা স্টেডিয়ামে খেলা। আর বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ এই ইডেন ক্রিকেট গ্রাউন্ড 1987 সালে প্রতিষ্ঠিত হলেও পরে কিন্তু 1,30,000 আসন সংখ্যা ছিল, পরে তা কমিয়ে এনে বর্তমানে প্রায় 70,000 আসন সংখ্যা আছে এই ইডেনে। আজকে ম্যাচ দিয়ে আসলে সুপার 10-এর পর্ব করাবে এই ইডেনে। আর একটা কথা যদি আপনাকে বলে রাখি সাথীলা, সেটা হচ্ছে এখানে একটা প্রাকৃতিক একটা সমস্যা, যেটা বাংলাদেশ কন্ডিশন যে সমস্যাটা ধর্মশালায় ফেস করেছে, এখানেও কিছুটা আছে। ধর্মশালায় কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস শীতের মধ্যে তীব্র শীত, কনকনে শীতেও দেখেছে বাংলাদেশ ক্রিকেটাররা ভিন্ন একটা কন্ডিশন। ওখান থেকে এখানে যে আজকের এখানকার তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে খুব গরম। আর দুপুর গরমের সাথে সাথে হয়তো আরো গরমের তাপমাত্রাটা বেড়ে যাবে। আর বাংলাদেশের ম্যাচ কিন্তু এখানকার সময়, স্থানীয় সময়ে আপনার 3টার সময়, বাংলাদেশ সময় 3:30টার সময়, সেক্ষেত্রে একটু গরমের মাত্রাটা রাখবে, একেবারে ভিন্ন জায়গায় খেলা হবে। সবকিছু মিলে আরেকটা বিষয় আপনাকে যদি সাথে জানাই, বাংলাদেশ থেকে অনেক মানুষই এসেছেন বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ উপভোগ করতে। তারা এসে কিন্তু আমাদের জিজ্ঞেস করেছেন, সময় সংবাদে যখন মাইক্রোফোনটা দেখছেন এখানে লেখা আছে সাথীলা যেহেতু সময় সংবাদ অনেকেই চিনে, বাংলাদেশের সবাই চিনে, এবং এসে জিজ্ঞেস করছেন আসলে টিকিট কোথায় পাওয়া যায়। শখানিক মানুষ এই সকাল থেকে তাদের সাথে আমার কথা হয়েছে, আসলে তারা টিকিট খুঁজছে। পাশাপাশি যে কলকাতার এখানে আমরা যাদের দেখতে পেরেছি তারাও কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করেন। সবকিছু মিলে এখানে দর্শকদের একটা ভালো সাড়া পাবেন বলে আমরা মনে করছি সাথীরা। এখন ম্যাচের অপেক্ষায় আমার ক্যামেরার পিছনে অনেক দর্শক অপেক্ষা করছেন আছে টিকিটের জন্য। সবকিছু মিলে তারাও অপেক্ষা করছেন ম্যাচের, ভালো একটা ম্যাচ হবে এমন একটা প্রত্যাশা সবাই করছেন। সাথীরা পরবর্তীতে যখন আমি আবার সরাসরি আসবো তখন ইডেনের উইকেট এবং বাংলাদেশের একাদশ কেমন হবে সেই তথ্যগুলো জানাতে পারবো। সাথীরা আপাতত দিচ্ছি আপনার কাছে। ওয়ার্ল্ড টি20-র সুপার 10 পর্বে প্রথম খেলায় পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় 3:30টায়। সেই খেলার খবরে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের কলকাতা থেকে সহকর্মী হুমায়ুন কবির রোজ। চেন্নাইয়ের বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে সন্তুষ্ট বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। পরীক্ষার সময় তার সাথে ছিলেন বাংলাদেশের বোলিং কোচ হিদিস্টিক। টি20 বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচের পর তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ আম্পায়াররা। সেই ম্যাচের শেষ ক্রান্তির সময় বেশ ভালো বল করে নেদারল্যান্ডসের বিপক্ষে 8 রানের জয়ে ভূমিকা রাখে তাসকিন। আরাফাত সানি 12 তারিখ পরীক্ষা দিয়ে দলের সাথে যোগ দেন। গতকাল সকালেই তাসকিন আহমেদ তার ফেসবুকে পরীক্ষা চলাকালীন সময়ের ছবি পোস্ট করে আশাবাদ ব্যক্ত করেন যে ফল তার পক্ষেই আসবে। পরীক্ষার পর হিদিস্টিক ও তাসকিন আহমেদ দলের সাথে যোগ দেন কলকাতায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা নিজামীর মৃত্যু পরোয়ানা এখন কাশিমপুর কারাগারে। রিভিউ আবেদনের সিদ্ধান্তের কথা জানালেন নিজামী। রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ সাদা করতে ক্যাসিনো কর্মকর্তাকে $3 কোটি দেয় হ্যাকাররা। শুনানিতে ফিলিপিন্সের সেনেটর। পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশের চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। শিক্ষার হার বাড়লেও বাড়েনি মান। পাঠ্যসূচিতে যুক্ত হওয়া নতুন বিষয়ের শিক্ষক অপ্রতুল। নিয়োগের পাশাপাশি পর্যাপ্ত প্রশিক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। এবং বাংলাদেশের সুপার 10 পর্ব শুরু হচ্ছে আজ। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। খেলতে পারেন মুস্তাফিজ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে।
সঙ্গে থাকুন সময়ের।